তখন আমাকে সবাই বলছে ফুড পান্ডা, ভাতের হোটেলওয়ালি, হ্যাঁ, আমার আত্মীয় স্বজনরা। ওইটা আমি বলার সাহসই পেতাম না যে টাকা দিয়ে ইভেন্টে যেতে হবে। তরুণদের জন্য আমার একটাই বার্তা, তাদের আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। ঘরে বসেও যে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায় তার একটি জ্বলন্ত প্রমাণ ঢাকার বনশ্রীতে অবস্থানরত কলি আপু। তিনি প্রায় প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকার মতো ব্যবসা করেন এবং তার সফলতার গল্পটি শুনে নেই তার মুখ থেকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি। তো আপু শুনতে চাচ্ছি যে আপনার এই যে যাত্রাটা কবে শুরু হয়েছে? আমি 2021 সাল থেকে হোমমেড ফুড নিয়ে কাজ করি। আমার একটা পেজ আছে, মায়ের হাতের রান্নাঘর। আমি বনশ্রীতে থাকি, বনশ্রী থেকেই কাজ করছি সব ধরনের হোমমেড ফুড নিয়ে। আমার সিগনেচার আইটেম খাসির রেজালা কাবাব। আপু এই যে আপনি যাত্রা শুরু করেছেন একজন গৃহিণী হিসেবে, বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে সহজ হয় না, আপনি আসার পথে কি কি বাধা আপনি ফেস করেছেন? আসলে আমি অনেক দিন ধরে নিজের একটা আইডেন্টিটি খুঁজতেছিলাম, যে নিজের একটা আইডেন্টি দরকার। পড়ালেখা শেষ করেও শুধু সংসারের কাজে, সংসার, হাজব্যান্ড, তারপরে শাশুড়ি শ্বশুর ওদেরকে নিয়েই সংসার চলতেছে। তো নিজের খুব লোনলি একটা লাইফ ফিল করতেছিলাম। 5 বছর আগে আমার মা যখন মারা যায়, তারপরে আমি উইতে যুক্ত হই। সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশে নারীদের জন্য, উইতে যুক্ত হই। তারপরে আমি ওইখানে 1 বছর কাজ করার পরে আমি আর ওইখানে আর কাজ করি না, নিজের আইডি থেকে ইশরাত আপুর একটা গ্রুপ আছে, লাবণ্যবাই ইশরাত, ওইখানে জয়েন হই। তো ওইখান থেকে মূলত আমি নিজের পেজ থেকে লেখালেখি করি, ওই আমার পণ্য সম্পর্কে জানাই সবাইকে। তো তখন 2 বছর আমার কোনো সেল ছিল না। আমি অনেক জায়গায় আমার খাবারের স্যাম্পল দিয়েছি, বিভিন্ন কর্পোরেট অফিসে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির টিচারদেরকে খাবার দিয়েছি। কেন দিয়েছি? যে আমার হোমমেড ফুডটা যাতে সবার দ্বারে পৌঁছাক এবং সবাই জানুক এই হোমমেড ফুডটা যে ভালো এবং এটা যে স্বাস্থ্যকর, এবং আমরা যে কথা হাইজিন মেনটেন করে এটা করি। যেমন দোকানের একটা খাবার খেতে গেলে আপনার ওটাতে তেল মশলা বেশি থাকে, ওদের চাকচিক্য বেশি থাকে। আমাদের খাবারে কিন্তু চাকচিক্য নেই, কিন্তু আপনি রিয়েল টেস্ট পাবেন এবং এটা হাইজিন মেনটেন করবে, স্বাস্থ্যকর। আমরা আপনাকে আমার কাছে এমনও অনেক পেশেন্ট আছে, কিডনি পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্টের, ওরা ডিরেক্ট প্রেসক্রিপশন দিয়ে দেয় আমার কাছে, যাবো আমাদের ডক্টর এইভাবে আমাকে খাবারটা তৈরি করে দিতে বলছে, আমরা এইভাবে। হোটেল কিন্তু আপনাকে এইভাবে তৈরি করে দিবে না, আমরা কাস্টমাইজ এইভাবে খাবারগুলো তৈরি করে দিই। হ্যাঁ আপু, আপনার তো প্রথম বললেন যে আপনার প্রথম 2 বছর তেমন কোনো বিক্রি হয়নি, তারপর আপনি অনুপ্রেরণা কিভাবে পেলেন এবং এখানে আজকে কিভাবে আসলেন? অনুপ্রেরণা কিভাবে পেলাম? আমার বাবা সৌদিতে থাকতো, উনি ইন্টারকন্টিনেন্টালে ক্যাশ ডিপার্টমেন্টে জব করতো। তো আমার বাবা যখন ছুটি পেত, ওই যে সাপ্তাহিক যে ছুটিটা, ওই ছুটিতে উনি কিচেনে কাজ করতো, কিচেনে শেখার জন্য বিভিন্ন কাটিং থেকে শুরু করে। তো আমার বাবার কাছ থেকে আমি অনেক রান্নাবান্না শিখেছি। আমার মাও তখন ছিল, বাবা মায়ের কাছ থেকে ওই অনুপ্রেরণাটা। আমার মা যখন মারা গেল তখন আমি চিন্তা করলাম যে না, আমি যেহেতু রান্নাটা ভালো পারি, আমার আম্মার কাছ থেকে শিখছি, আমি অনেক আইটেম পারি। তো যে জিনিসটা মানুষ ভালো পারে, ও যে কে কী করলো ওইটা না দেখে যে যেটা ভালো পারে ওটার পিছনেই লেগে থাকা উচিত। আমি এতদিন লেগেছিলাম, এখন আমি আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন অর্ডার আসতেছে, আমি প্রতিদিন কাজ করতেছি, কাজের মধ্যে আছি। আপু আপনার মাসে কত টাকার মতো বিক্রি হয় যদি আমাদের জানান? আমার প্রতি মাসে 1-1.5 লাখ টাকা, কিন্তু কোনো অকেশন থাকলে মনে করেন যে এই যে 16ই ডিসেম্বর উপলক্ষে আমি ছাড় দিয়েছি। আমার যে এখন শীত চলতেছে, হাঁসের মাংস, রুটি, তারপরে আপনার খাসির রেজালা কাবাব, এগুলিতে ছাড় দিয়েছি, তখন একটু বেশি হয়। রোজার মধ্যে বেশি হয়, ঈদের সিজনে বেশি হয়। এমনিতে প্রতি মাসে আমার 1 লাখ টাকার, কারণ আমি প্রতিদিনই কর্পোরেট অফিস, 2টা কর্পোরেট অফিস, আইটি ফার্মে খাবার দিই 63 জনের। তো প্রতি মাসে আমার 1 লাখ টাকার প্লাস আমার হয়, এর মধ্যে 30%-40%-এর মতো আমার লভ্যাংশটা থাকে। আপু ঘরে অনেক নারী আছে যারা আসলে শুরু করতে চাচ্ছে, আপনি তাদের জন্য আসলে কোন ধরনের বার্তা দিতে যাচ্ছেন? যারা শুরু করতে চাচ্ছে তাদের হঠাৎ করেই শুরু করা উচিত না, কারণ আগে যে কোনো একটা জায়গায় নিয়মিত আগে দেখতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে। আমি অনেক জায়গায় নিয়মিত ছোট ছোট গ্রুপগুলোতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একদম নিয়মিত থাকতে হবে। নিয়মিত না থাকলে ওইটা সম্ভব না। আপনি হুট করে আপনার কাছে টাকা আছে বলে আপনি বিজনেস শুরু করলেন, ওইটা কখনো, এরকম অনেক বিজনেস ধ্বংস হয়ে গেছে, কোটি কোটি টাকার বিজনেস ধ্বংস হয়ে গেছে আপনার শুধু দক্ষতার অভাবে। তো আপনার বিভিন্ন ট্রেনিং দরকার, ট্রেনিং করতে হবে, বিভিন্ন জিনিস এগুলি জানতে হবে, এগুলি জানার পরে একটা বিজনেস শুরু করা উচিত। আচ্ছা, আপনার জীবনে বিজনেস হওয়ার আগে এবং পরে কোন ধরনের পরিবর্তন হয়েছে ব্যক্তিগত জীবনে, মানসিক জীবনে?
আমি আগে অনেক ইন্ট্রোভার্ট ছিলাম। এই যে বিজনেসে এখন আমি আসার পরে আমি তো অনবরত কথাই বলতে থাকি, অনবরত পোস্ট দিতেই থাকি, অনবরত লিখতেই থাকি। অনেক মানুষ আমাকে বলে যে আপনি এত দেশের এরকম পরিস্থিতিতে আপনি খাবার নিয়ে কেন পোস্ট দেন? তো তখন আমার বলতে বাধ্য হয়, আরে ভাই আমার বিজনেসই তো এটা, আমি যদি খাবার নিয়ে পোস্ট না দিই তাহলে কেউ জানবে কিভাবে আমি যে আপনি যে কাজটা করতেছেন ওই ঢোলটা তো আপনাকেই পিটাতে হবে। কেউ জানবে কিভাবে আমি যে খাবার নিয়ে কাজ করি? আমার ঘরে এটা রান্না হয়েছে, আমার যদি ঘরে একটা ভর্তাও রান্না হয় ওইটাও আমি সুন্দর করে প্রেজেন্টেশন করে ছবি তুলে পোস্ট দিই। কেন পোস্ট দিই? ওইটা দেখেও মানুষের আগ্রহ হয়, আরে উনি তো ভর্তা বানায়, তাহলে ওনার কাছ থেকে অর্ডারটা দেওয়া হোক, ওনার সাথে কথা। কেউ আমাকে নক করলেই যে নিতে হবে তা না, কিন্তু কেউ তো আমাকে নক করতেছে, জানতে চাইতেছে, আপনার কাছ থেকে আরো 10 জন জানবে। এই হলো পরিবর্তন। এই যে আপনি রান্না বান্না করছেন, অবশ্যই আপনার মানুষ আপনাকে অনেক প্রশংসা করছে, ভালোবেসেছে বিধায় কিন্তু এখানে আসতে পেরেছেন। যখন মানুষের কাছ থেকে এই ধরনের ভালোবাসা পান আপনার কেমন বোধ হয়? ভাইয়া ওইটা তো ভাষায় প্রকাশ করার মতো না। যেমন আজকের কথাই বলি, আজকে এখানে আসার পরে না হলেও 100 জন মানুষ আমাকে বলছে, আপু আপনি জিনাত কুলি আপু না, আসেন আপনার সাথে একটা ছবি তুলি। নিজেকে মনে হচ্ছিল যে আমি মনে হয় কোনো মডেল কিংবা কোনো কিছু, মানে খুবই অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। এবং এটার জন্য ইশরাত আপু শতভাগ দায়ী। এরকম একটা হোমমেড গ্রুপের তৈরি করা, তো ওইখানে 44,000 মেম্বার এক বছরে হওয়া, এটা কিন্তু যেন তেন কথা না। এবং আমাদের সবার কম বেশি সেল হচ্ছে। 44,000 মানুষের থেকে যদি ওইখানে সাইলেন্ট মেম্বারও থাকে, তারাও কিনতেছে, তারাও জানতেছে। আর আপনার সংসারে আপনার মনে করেন আমার রান্না করতে গেলে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এগুলি লাগেই, তাহলে কেন আমি আমার পাশের উদ্যোক্তা থেকে কিনবো না? তো জিনিসগুলো এরকমভাবে ইশরাত আপু আমাদেরকে এরকমভাবে অনেক ট্রেনিংয়ের, এসএমইর মাধ্যমে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন। ইশরাত আপুর অবদান এখানে মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপু, যে আপনি ইনকাম করার পর আপনার কাছে মনে হয় যে আপনার পরিবার সমাজ আপনাকে ভিন্নভাবে দেখা শুরু করেছে? ভাইয়া আমি একটা কথা বলি, আমি যখন এইটা 2021 সালে শুরু করছিলাম তখন আমাকে সবাই বলছে ফুড পান্ডা, ভাতের হোটেলওয়ালি। হ্যাঁ, আমার আত্মীয় স্বজনরা, ওই আত্মীয় স্বজনরাই এখন হসপিটালে বসে বসে আমার কাছে খাবারের অর্ডার দেয়। এর চেয়ে শান্তি আর কি আছে? আর আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে প্রশংসা করে। যেমন আগে আমার হাজব্যান্ড জানতোই না ইভেন্টগুলিতে যে রেজিস্ট্রেশন করে আসতে হয়, ওইটা আমি বলার সাহসই পেতাম না যে টাকা দিয়ে ইভেন্টে যেতে হবে। কিন্তু এখন আমার হাজব্যান্ড নিজে তার গাড়ি দিয়ে এসে নিয়ে যায়। আমার বিভিন্ন খাবারও সে 100-150 মানুষের যখন খাবারের অর্ডার আসে তখন আমার গাড়িতে আমি ডেলিভারি দিই। যারা তরুণ রয়েছে, একদম নতুন, তাদের উদ্দেশ্যে আপনি একটা বার্তা দিয়ে দেন, জানি তারা কিভাবে আপনার মতো আছে সফলতা অর্জন করতে পারে। তরুণদের জন্য আমার একটাই বার্তা, তাদের আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের দেশের যে পড়ালেখার মান, আমি দেখছি আপনার ভার্সিটিতে পড়ে, অনেক স্টুডেন্ট ভার্সিটিতে পড়ে সিভি লিখতে পারে না। কেন পারে না জানেন? ওদেরকে স্কুল থেকে এগুলি শেখানো হয় না। আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে হবে। ওই এডুকেশন সিস্টেমে এরকমভাবে তৈরি করতে হবে যেন ওই এডুকেশন সিস্টেমের সাথে উদ্যোক্তা বান্ধব কিছু থাকে। যেমন আমাদের উদ্যোক্তা বান্ধব যদি কিছু থাকে, কোনো সাবজেক্ট থাকে, ওইটা পড়ে বাচ্চারা বুঝতে পারবে যে ছোট থেকেই, তাহলে তাদের মধ্যে একটা জিনিস আসবে যে ব্যবসা করা কিংবা চাকরি করা। আমার আন্ডারে 10 জন লোক চাকরি করলো, এগুলি তারা আস্তে আস্তে বুঝতে পারবে। হঠাৎ করে তো সব কিছু আর চেঞ্জ হবে না, আস্তে আস্তে চেঞ্জ হবে। এটা তরুণদের জন্য আমার একটাই কথা, যেইখানে যা কিছু পাবেন শেখার চেষ্টা করবেন। শেখার মধ্যে কোনো লজ্জা নাই। আমি 43 বছর বয়সে এখনও আমি বিভিন্ন কোর্স, বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন ইভেন্ট, এগুলো আমি 43 বছর বয়স আমার, এখন আমি এগুলি, আমার মনে হয় আমি আমার মেয়ের সাথে যদি ব্র্যাকে গিয়ে ক্লাস করতে পারতাম, যদি ওর সাথে আমি বিভিন্ন জিনিস শিখতে পারতাম, ওর সাথে লাইব্রেরি ওয়ার্ক করতে পারতাম, আমার মনে হয় ভালো লাগতো। কারণ আমাদের সময়টা এরকম ছিল না, বাবা মারা এরকম এত ফ্র্যাঙ্ক ফ্রি ছিল না। আমরা বাবা মাকে অনেক, বাবা মা বলছে তুমি আর্টসে পড়ো, তোমার সায়েন্সে পড়ো, তখন এটাই পড়তাম। কিন্তু এখনকার বাচ্চারা নিজেরা ডিসিশন নিতে পারে, এই টিচার তো আমাকে ভালো পড়ায় না, আমি পড়বো না। ওটাতে কিন্তু আমরা কিছু বলতে পারি না। তো ওই সময়টা যদি এরকম আমরা পেতাম তাহলে হয়তো আমাদের জীবন আরো অন্যরকম হতো। এই যে একটা অসাধারণ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে সম্পর্কে আপনার কি মন্তব্য, বা আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে? ভাইয়া আমাদের এই গ্রুপটার মাধ্যমেই তো আমরা সবাই আজকের জিনাত করলে, আমি হোমমেড গ্রুপ অফ বাংলাদেশ যে একটা গ্রুপ, এটার গতকালকে 1 বছর পূর্তি গেছে। তো এই হোমমেড গ্রুপের প্রথম থেকেই আমি আছি। তো আমার কাছে এই গ্রুপটাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়, আমার একটা অফিস মনে হয়। প্রতিদিন সকালে ফজরের পরে উঠেই আমি আমার
শুভ সকাল, আসসালামু আলাইকুম, শুভ সকাল লিখে একটা পোস্ট দিই, না হলে আমার ভালোই লাগে না। কারণ কি, আমার মনে হয় এটা আমার একটা অফিসে আমার প্রতিদিন একটা হাজিরা দিতে হবে। আর যিনি অ্যাডমিন আছেন ইশরাত আপু, উনি যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাহায্য করে। কোনো জিনিস ভুল হলে, কোনো জিনিস জানার হলে আপুকে যখন আমরা বলি কিংবা জানতে চাই, আপুকে মেসেজ দিই, যত রাতই হোক আপু কখনো আমাদেরকে হতাশ করে না। সাথে সাথে এই সমাধান, সাথে সাথে প্রশ্নের সমাধান, কাজের সমাধান আপুর কাছ থেকে আমরা পাই। মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে 40 বছর বয়সেও মানুষ বিশ্বকে জয় করতে পারে, তারই যেন জ্বলন্ত প্রমাণ আমাদের কলি আপু। একসময় ছিলেন গৃহিণী, কিন্তু এখন তার মাসিক আয় 1 লাখের বেশি। তিনি বলছেন, যদি ইচ্ছাশক্তি থাকে এবং দক্ষতা থাকে, যে কোনো বয়সে তিনি অর্জন করতে পারেন সাফল্য। তিনি যেন আমাদের প্রতিটা গৃহিণীর জন্যই অনুপ্রেরণা। ধন্যবাদ আপুকে আমাদের সাথে তার গল্প শেয়ার করার জন্য এবং হাজারো গৃহিণীকে অনুপ্রাণিত করার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকেও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।